রান্নাঘরে কাজ করার সময় শুনলাম জোরে চিৎকার করে কে যেন বলছে, বেজম্মা একটা। যত দ্রুত সম্ভব দৌড়ে রুমের দিকে গিয়ে দেখি আমার 3.5 বছরের বাচ্চাটা গালে হাত দিয়ে কান্না করছে, আর তার বরাবর দাঁড়িয়ে আছে তার রাগান্বিত দাদি, আর পাশে বসা তার দাদা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আমাকে দরজার সামনে দেখেই বলল, মাইয়া পেটে নিয়া কি সারাদিন শয়তান দেখছিলা? এত শয়তান আবার পোলাপাইন হয়? হারামিটা আমার পানের তানিটা ফেলাইয়া দিছে। আমি আর এক মুহূর্ত চুপ না থেকে বাচ্চাটাকে কাছে টেনে নিয়ে বললাম, খবরদার, ওকে আর একটা আজে বাজে গালি দিবেন না। এই জিনিসগুলা নতুন না। আমার বিয়ে হয়েছে 8 বছর, সন্তান হচ্ছিল না আমার। কত যে কথা এই পরিবার থেকে শুনেছি। স্বামীও সেই জাতেরই ছিল, সেও এমনই করত। কয়দিন পরপরই আরেক জায়গায় আমার শাশুড়ি তার ছেলেকে বিয়ে দিয়ে দেবে বলে ভয় দেখাতো। মধ্যরাতে ঘর থেকে বেরও করে দিয়েছিল কয়েকবার। আমি এক রকমের জোর করে এখানে নির্লজ্জের মতো এতটা বছর কাটিয়েছি। কি করব? বাবার বাড়ি দুদিনের জন্য বেড়াতে গেলেই 100 বার জিজ্ঞাসা করে, বাসায় ফিরবি কবে? সেই বাসায় অন্তত ফেরত যাওয়ার আর রাস্তা নেই, তা ভালো করেই জানি। এই 8 বছরে বাজে ব্যবহারটাই বেশি পেয়েছি। এর প্রথম কারণ ছিল আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ের পর সেটাও গায়েব। আর 2 নম্বর কারণ হচ্ছে আমি একটু খাটো। তাদের ছেলের জন্য নাকি হুড়পড়ির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসত। আমি নাকি এ বাড়ির বউ হওয়ার যোগ্যই না। এজন্য এতটা বছর এই বাসায় একটা কাজের লোক রাখিনি। আমার শ্বশুরের আন্ডারগার্মেন্টসটা পর্যন্ত আমি ধুই। বাচ্চা হওয়ার পর হাতে গুনে 1.5 দিন রেস্ট করতে পারিনি। বাচ্চাকে সময় মতো দুধ খাওয়াতে পারতাম না, কারণ আমাকে কিছু অদ্ভুত কাজে ব্যস্ত রাখত শাশুড়ি। বাচ্চা কান্না করতে থাকতো আর আমি আসতে পারতাম না। ওর কাছে যেতে নিলেই বলতো, কানলে কি হয়, পোলাপাইন কান্দার সাথে সাথে কোলে নিলে তারা নাকি বড় হলে বেয়াদব হয়ে যায়। কিছুই বলতাম না। কত মুখে ওড়না গুঁজে কাঁদছি আমিই জানি। কয়েকবার হাজব্যান্ডকে বলেও কোনো সমাধান তো হয়নি, বরং ঘরে আগুন লেগেছে। আমিই নাকি ভালো না, তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারি না। আজকের যেই ঘটনা হলো, সম্ভবত আজকেই এই 8 বছরে প্রথম মুখ খুললাম। আমার বাচ্চা একটু দুষ্টু, কিন্তু বুঝিয়ে বললে শোনে। আর পানের দানিটাও ও ইচ্ছে করে ফেলেনি। তবুও এতটুকু বাচ্চার গালে মুরব্বি মানুষ কিভাবে চড় দেয়? আর যে গালিগুলা দিচ্ছিল তাই বা কতটুকু যৌক্তিক? নিজের সন্তানকে অন্য কারো হাতে মার খেতে দেখা বা গালিগালাজ কোনো মা সহ্য করবে? আমি প্রতিবাদ করার পর শাশুড়ি কেঁদে কেটে ছেলেকে ফোন দিল, সাথে আমার ননদকেও। সবাই আমার বিচার করতে যেন বাসায় আসে। সন্ধ্যায় সব ঘটনা সেই বললেন। আমাকে আমার হাজব্যান্ড যখন জিজ্ঞাসা করলো, তুমি আম্মাকে এই কথা বলেছ? আমি হ্যাঁ বলার সাথে সাথে সে আমাকে একটা চড় মারল। লজ্জায় কষ্টে সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলাম। পাশেই ননদের 6 বছরের ছেলেটা আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে আমার শাশুড়ি উদ্বিগ্ন হয়ে ননদের বাচ্চাকে কোলে নিয়ে বলতে লাগলো, নিশ্চয়ই মিনহা মানে আমার মেয়ে ওরে জ্বালাইছে, এই বলে বাচ্চাটাকে আদর করছিল। আর আমার বাচ্চাটা তখনও কোমরে হাত দিয়ে মাটিতে বসে কান্না করছে। ননদ চলে গেল, যে যার মতো রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি আমার লাগেজ বের করে আমার আর মেয়ের জামা গুছিয়ে আল্লাহর নাম নিয়ে কাউকে না বলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ভীষণ অসহায় লাগছিল। কোথায় যাব, কি করব এই ভেবে। তাও আল্লাহর নাম নিয়ে সেদিন বাসা থেকে বের হয়ে বাবার বাড়িই গেলাম। সব খুলে বলার পরও তারা বলল, দাদা দাদি মারলে গালি দিলে নাকি কিছু হয় না, আমাকে ফেরত যেতে, আর স্বামী গায়ে হাত তুলবে এটা খুব স্বাভাবিক। আমি তাদেরকে বললাম, আমাকে একটা সপ্তাহ এখানে থাকতে দিতে, আর কিছু লাগবে না।
যদিও তারা রাজি ছিল না, তবুও জোর করেই রইলাম। পরের দিন হাজব্যান্ড ফোন দিয়েছিল, ধরিনি। এদিকে যত আগের পরের পরিচিত লোক ছিল সবাইকে একটা চাকরির জন্য খুঁজতে থাকি। অনার্স করার পর আর পড়ার সুযোগ হয়নি। এই জগতে পড়া শেষ করেই অনেকে চাকরি পাচ্ছে না, সে জায়গায় আমার চাকরি চাওয়াটা স্বপ্নের মতন। এক বান্ধবীর দুলাভাইয়ের এক বোরখার শোরুমে মেয়ে নিয়োগ হচ্ছে বলে আমাকে জানায়। এর পরদিনই সেখানে যাই। বিশাল বড় শোরুম, পুরোটাই মেয়েদের দ্বারা নিয়ন্ত্রিত, সাথে আছে বাচ্চা রাখার ব্যবস্থা। খুব ভাগ্যবতী মনে হচ্ছিল নিজেকে, কারণ আমার ক্যাশের চাকরিটা হয়ে গেল। বেতন যা দিচ্ছে তা দিয়ে আলহামদুলিল্লাহ মা মেয়ে থাকা খাওয়া হয়ে যাবে। বাসায় এসে জানাতেই দেখলাম আমার হাজব্যান্ড বসে আছে আম্মার বাসায়। আমাকে দেখে রেগে সামনে এসে বলল, পীড়িতের কথা বলতে ফোনটা দিইনি, ডিভোর্স লেটার পাঠাইতেছি, সেটা বলতে ফোন দিছিলাম। ফোন ধরো নাই, তাই সাথে নিয়ে আসছি। পাশেই আমার মা বাবা আর ছোট বোন বলছে, মাথা গরম কইরেন না বাবা, দুলাভাই শান্ত হন। আমি একটু মুচকি হেসে কারো কথা না শুনে তার হাত থেকে ডিভোর্স লেটারটা হাতে নিয়ে সাইন করে দিলাম। আমার মেয়েটা তার বাবাকে বাবা বাবা বলে ডাকছে। আমি কোনো কথা না বলে মেয়েকে আমার কোলে নিয়ে ভেতরের রুমে চলে গেলাম। বাইরের পরিবেশ খুব শান্ত। সে চলে যাওয়ার পর আম্মা আমাকে অনেক গালিগালাজ করেছে। কিভাবে তাকে বুঝাই আমার আত্মসম্মানটা অনেক আগেই শেষ হয়েছে, এখন নিঃশ্বাসটা টিকে আছে, সেটাও হয়তো একসময় ডিপ্রেশনে পড়ে শেষ হয়ে যেত। আমি পরদিন মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম নতুন জীবনের উদ্দেশ্যে। সেখানে এক আপাকে সমস্যা খুলে বলার পর উনি ওনার বাসার এক রুম আমাকে ভাড়া দেন। উনি অবিবাহিতা, দেখতে ভালো না, আর বাবা নেই বলে নাকি তার বিয়ে হচ্ছে না। অ্যাডভান্স নেননি, বলেছে বেতন পেলে ভাড়া আর খাবার খরচ দিতে। একদিন উনি রান্না করবে আর একদিন আমি। মাসিক খাবার খরচ এভাবেই ভাগ হবে, বাচ্চার খাবারের খরচ দিতে হবে না। আপন না হয়েও সে আমার কত উপকার করলো। আর মেয়েটা যাকে বাবা বলে পায়ে ধরে দাঁড়িয়েছিল, সে তাকে একটুও কোলেও নিল না। ডিভোর্স পেপারে সাইন করার 13 দিন পর যখন আমার হাজব্যান্ড জানতে পারল আমি চাকরি নিয়েছি, তখন আমাকে একদিন মেসেজ দিয়ে বলল তালাকের কাগজ সে রাগের মাথায় এনেছিল, আবার আমার সাথে সংসার করতে চায় আলাদা বাসা নিয়ে, তার নাকি ভুল হয়েছে। আমি কোনো উত্তর দেইনি। তালাক আবার হাসি মুখে কেউ দেয়? এসব তো রাগের মাথায় হয়, তাই না? তার 4-5 দিন পর থেকে আত্মীয় সমাজে রটে গেল আমার চরিত্র খারাপ, তাই সংসার ছেড়ে অন্যের হাত ধরে পালাইছি। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই এই কথাগুলো সবাইকে বলে বেড়াচ্ছিল। আমি আর ফিরি নাই, কাউকে কৈফিয়তও দিইনি। বাবা মা আমাকে ফিরিয়ে নিতে চাইছিল, হয়তো ভেবেছে তাদের ঘাড়ে পড়ে খাওয়া লাগবে না, কামাই তো করি, তাদের উল্টো হেল্প হতো। সেখানেও যাইনি, কম খাই, ভালো জায়গায় না থাকি, অন্তত আমাকে অনেকটা সময় কাঁদতে হয় না আগের মতন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।